নমস্কার বন্ধুরা, আমি কিক্কু। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। ইতিহাসাশ্রয়ী উপন্যাস পড়তে যারা ভালোবাসেন সেই সব পাঠকদের জন্য আজ নিয়ে এসেছি একটা অনবদ্য বইয়ের কথা। বাণী বসুর লেখা উপন্যাস, বলা যায় তার ম্যাগনাম ওপাস, মৈত্রেয় জাতক। আমার পড়া একটা অন্যতম সেরা হিস্টোরিক্যাল ফিকশন বই। চলুন আজকের ভিডিওতে জেনে নিই মৈত্রেয় জাতক বইটা কেন পড়বেন। প্রথমেই সংক্ষেপে আলোচনা করে নিই বইটার বিষয়বস্তু। ইতিহাসের সরণি বেয়ে এই কাহিনী আমাদের নিয়ে যায় সেই সময় যখন মগধের সিংহাসনে রাজা বিম্বিসার, শাক্য রাজপুত্র সিদ্ধার্থ সবেই বুদ্ধত্ব লাভ করে তার দর্শন প্রচার করছেন জেতবন বিহারে। ধীরে ধীরে গড়ে উঠছে বৌদ্ধ সংঘ। আমাদের এই ভারত, তৎকালীন জম্বুদ্বীপ, এক অত্যন্ত সমৃদ্ধশালী ভূখণ্ড, কিন্তু ছোট বড় অসংখ্য রাজার রাজত্বে তাদের অধীনে বহুধা বিভক্ত, নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত। একই রকমভাবে আমাদের সমাজও কিন্তু নানা ভাগে সেই সময় বিভক্ত। জাতপাত, উচ্চ নীচ শ্রেণী, এক হিন্দু ধর্মের মধ্যেই নানান দর্শন বা মার্গে বিশ্বাসী মানুষজন, বৌদ্ধ, জৈন, আর্য, আটবিক, পশ্চিম দেশীয়, পূর্ব দেশীয়, এরকম নানান ভাগে সমাজও বিভক্ত। এইরকম একটা সময়ের পটভূমিতে দাঁড়িয়ে এই কাহিনী দুই খণ্ডে ব্যাপ্ত সুবিশাল এক উপন্যাস, যেখানে রক্তমাংসের চরিত্র হিসাবে উঠে এসেছেন স্বয়ং গৌতম বুদ্ধ, রাজা বিম্বিসার, অজাতশত্রু, কোশলরাজ প্রসেনজিৎ, বুদ্ধ ও সংঘের অন্যতম পৃষ্ঠপোষক ও সময়ের চেয়ে অনেক অগ্রণী নারী চরিত্র বিশাখা, নগরবধূ আম্রপালি, এরকম ছোট বড় অনেক ঐতিহাসিক চরিত্র, এবং তাদের কাহিনীর সূত্র ধরেই উঠে এসেছে সমস্ত কাল্পনিক চরিত্র, তাদের গল্প। যেমন সুদূর পশ্চিম দেশ গান্ধার থেকে আগত রাজনীতিবিদ বিদ্বান যুবক চনক, যে কিনা এই বহুধা বিভক্ত ভূখণ্ডকে এক আদর্শের সূত্রে বাঁধতে চায় বহিঃশত্রুর আক্রমণের বিরুদ্ধে। গান্ধারের নটি জিতোসমা, যে পুরুষ প্রধান রাজনীতি ও কূটনীতির জগতে নিজের স্থান অর্জন করতে চায়। সাকেতের রাজকুমার তিস্য, যে ভালোবাসার নারী দ্বারা প্রত্যাখ্যাত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে নিজেকে এবং নিজের জীবনের লক্ষ্য খুঁজে বার করতে। এবং এই সমস্ত মেজর কাল্পনিক চরিত্রগুলোর সূত্র ধরে উঠে এসেছে আরও অনেক নানান শ্রেণীর নারী পুরুষ, সেই আটবিক যক্ষিণী থেকে শুরু করে রাজসুখে নিরাসক্ত রাজমহিষী, দাস দাসী, কৃতদাস, বৌদ্ধ শ্রমণ, আরও অনেকে। এই সমস্ত ছোট বড় প্রত্যেকটা চরিত্রের কাহিনী এক সূত্রে সেই সময়ের পটভূমিতে বুনে গড়ে উঠেছে এই অসাধারণ সুবিশাল উপন্যাস। এর থেকে বেশি জানতে হলে আপনাকে বইটা পড়তে হবে। আমি চলে যাব আমার পরের পয়েন্ট, এই বইয়ের সেন্ট্রাল থিম কি, বা এর মধ্যে দিয়ে লেখিকা কি বার্তা দিতে চেয়েছেন। এরকম একটা সুবিশাল উপন্যাস, এত চরিত্র, এত কাহিনীর সমাবেশ, বুঝতেই পারছেন থিম একটা নয়, অনেক ছোট বড় থিম নিয়ে এই বইতে আলোচনা করা হয়েছে। অনেক কিছু লেখিকা আমাদের বলতে চেয়েছেন, এবং পাঠক বিশেষও আমার মনে হয় কোনটা সেন্ট্রাল থিম বা কোনটা মূল বার্তা সেটা কিছুটা ভ্যারি করবে। ব্যক্তিগতভাবে আমার যে দুটো থিম এক্ষেত্রে প্রধান মনে হয়েছে সেই দুটোই এক্ষেত্রে আলোচনা করছি। নাম্বার ওয়ান, আগেই বললাম যে সেই সময়, যে সময়ের পটভূমিতে এই গল্প, রাজনৈতিক এবং সামাজিকভাবে আমাদের দেশ নানান ভাগে বিভক্ত ছিল, এবং যার ভিত্তিতেই এই বিভাজন হোক না কেন, এই যে এক একটা শ্রেণী, প্রত্যেকটা সেগমেন্টের মানুষের অন্য সেগমেন্টের মানুষের প্রতি যে অপরিসীম ঘৃণা, কখনো অজ্ঞতা, কখনো উদাসীন্য, এই সমস্ত কিছু একটা অত্যন্ত সমৃদ্ধশালী জাতির জীবনে ব্যাধির মতো ছড়িয়ে গিয়ে ভেতর থেকে ঘুণ ধরিয়ে দিচ্ছিল। সেই সময়কার বিভিন্ন কাল্পনিক এবং ঐতিহাসিক চরিত্র, দূরদর্শী চরিত্র, তাদের মধ্যে দিয়ে লেখিকা বারবার এই বহুধা বিভক্ত ভূখণ্ডকে এক সূত্রে বাঁধতে চেয়েছেন, এবং সেটা কিন্তু সাম্রাজ্য বিস্তার বা রাজ্য জয়ের মাধ্যমে বলপূর্বকভাবে নয়। চনক বা বিম্বিসার আমরা দেখি তারা চেয়েছেন রাজনীতি ও কূটনীতির পথ ধরে জোট গঠন করতে। গৌতম বুদ্ধ চেয়েছেন তার ধর্ম, দর্শন, শান্তি ও সৌহার্দ্যের বাণী প্রচার করে সেই আদর্শে সবাইকে একসাথে বাঁধতে। কিন্তু তারা সফল হননি কেউই, বা হলেও সাময়িকভাবে বা আংশিকভাবে হয়তো কিছুটা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত, এবং এরকম ইঙ্গিত বইতে বারবার দেওয়া হয়েছে, বিশেষ করে শেষের দিকে, তাদের পরবর্তী সময় বা আধুনিক সময়েও আমাদের দেশ বা আমাদের পৃথিবী এই ব্যাধির পুরোপুরি নির্মূল কি করতে পেরেছে? আমাদের পৃথিবী আজও অপেক্ষা করছে সেই মহামানবের, যে এই বিশ্বকে এক সৌহার্দ্য ও শান্তির বন্ধনে বাঁধবে। তিনি মৈত্রেয় জাতক। নাম্বার টু,
গৌতম বুদ্ধ এবং তার ধর্ম, দর্শন, সিদ্ধান্ত এই সমস্ত কিছু এই বইয়ের একটা অন্যতম থিম। কিন্তু এক্ষেত্রে সেই দর্শনের যে দার্শনিক দিক, তার যে থিওলজিক্যাল, তার ফিলোসফিক্যাল বা কিছু কিছু ক্ষেত্রে সাইকোলজিক্যাল যে সমস্ত দিক, এইরকমভাবে এত ডিপলি সেই দিক থেকে কিন্তু আলোচনা করা হয়নি। যেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটা প্রথমত গৌতম বুদ্ধকে রক্ত মাংসের মানুষ হিসাবে বিশ্লেষণ করা হয়েছে, এবং নাম্বার 2, তাকে অনেকটা সমাজ সংস্কারকের মতন দেখানো হয়েছে। তার নানান সিদ্ধান্ত, তার মতবাদ, তার এক একটি পদক্ষেপ কীভাবে সেই সময়কার রাজনীতি, সেই সময়কার সমাজ, এই বইয়ের বিভিন্ন ঐতিহাসিক বা কাল্পনিক চরিত্র তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, তার সদর্থক এবং নেতিবাচক দুটো দিকই সমান গুরুত্ব দিয়ে এক্ষেত্রে আলোচনা করা হয়েছে। আরও অনেক চরিত্রের মতোই গৌতম বুদ্ধ আমরা গল্পের শেষে দেখতে পাই যেন এক ট্র্যাজিক নায়ক। আসলে সবথেকে বড় ট্র্যাজেডি বোধহয় এটাই যে মানুষ বা যে মহামানব যাগযজ্ঞের বিরোধিতা করে এসেছেন, সৃষ্টিকর্তার প্রশ্নের উত্তরে থেকেছেন নীরব, তার মৃত্যুর পর তাকেই দেবত্ব আরোপ করা হয়, তাকে ভগবানের আসনে বসিয়ে পূজা অর্চনা, আচার আচরণ এই সমস্তের আড়ালে হারিয়ে যায় তার আসল দর্শন, তার আসল উদ্দেশ্য। তো এই ছিল এই বইয়ের সেন্ট্রাল থিম। এবার চলে যাই এই বইয়ের আমার কি কি ভালো লেগেছে সেই আলোচনায়। নাম্বার 1, ওয়ার্ল্ড বিল্ডিং। যখনই একটা ঐতিহাসিক উপন্যাস বা কোনো ফ্যান্টাসি ফিকশন এই জাতীয় লেখা যখন লেখা হয়, সেক্ষেত্রে ওয়ার্ল্ড বিল্ডিং কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমরা দেখতে পাই সেই সময়কার ইতিহাস, সেই সময়কার ভৌগোলিক ভিন্ন কনসেপ্ট, মানুষজন, সেই সমস্ত কিছু মিলেমিশে এমন একটা জগৎ গড়ে তোলা যাতে সেটা বিশ্বাসযোগ্য হয়, আধুনিক সময়ে দাঁড়িয়েও আমরা সেটার সাথে রিলেট করতে পারি এবং আমরা বইটা পড়তে পড়তে সেই জগতে হারিয়ে যাই। তো এই বইটার ক্ষেত্রে প্রথমত তো একটা অত্যন্ত এক্সটেন্সিভ রিসার্চের ফল, সেটা প্রত্যেক পাতায় পাতায় বোঝা যায়। এই গল্পের লেখনশৈলী, লেখিকার কলমের জাদু, এই সমস্ত কিছু মিলেমিশে এই ওয়ার্ল্ড বিল্ডিং ব্যাপারটা এত অসাধারণভাবে এই বইতে প্রতিফলিত হয়। সত্যি সত্যি এত বড় যে উপন্যাস আমরা যতক্ষণ ধরে পড়ছি, আমরা যেন চোখ বন্ধ করে এই প্রত্যেকটা জায়গায় আমরা চলে যাই, আমরা প্রত্যক্ষ করতে পারি। যেতবন বিহারে বসে গৌতম বুদ্ধ তার ধর্মদেশনা দিচ্ছেন, বা রাজা বিম্বিসার ছদ্মবেশে রাজ্য দর্শন করতে বেরিয়েছেন, যক্ষিণী, আটবিক, তাদের যে জগৎ, বা এই যে চনক গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, সেই গ্রামের মানুষ, এই প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা ভৌগোলিক অবস্থান আমাদের চোখের সামনে ফুটে ওঠে। আমরা যেন সেই জায়গায় কি বলবো, ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আমরা যেন সেই জায়গায় পৌঁছে যাই। এইরকম একটা অসাধারণ ফিলিং দেয় এই বইটা পড়তে পড়তে। তো এই বইটা পড়ার এই যে এক্সপেরিয়েন্সটা সত্যি অসাধারণ। নাম্বার 2, এই বইটার লিখনশৈলী, এবং লেখনশৈলীর ক্ষেত্রেই যেটা সর্বপ্রথমে মাথায় আসে সেটা হলো এই বইটার ভাষা। এই বইটার ভাষা কিন্তু সহজ সরল নয়, প্রচুর তৎসম শব্দ, প্রচুর পুরনো বাংলা শব্দ, যেগুলো এখন হয়তো সেরকমভাবে ব্যবহারও হয় না। এমনকি কথোপকথনের ক্ষেত্রেও এমন ভাষা ব্যবহার করা হয়েছে, বা পুরো লেখাটাই যে সময়কালের কাহিনী তার সাথে সামঞ্জস্য রেখে এক্ষেত্রে ভাষা ব্যবহার করা হয়েছে। এবং এই ধরনের ভাষার ব্যবহার, এই যে ওয়ার্ল্ড বিল্ডিংয়ের কথা বলছিলাম, সেটাকে কিন্তু একটা আলাদা মাত্রা দিয়েছে। তাই পাঠক হিসাবে অনুরোধ করব আপনাদের বইটা পড়তে পড়তে প্রথম দিকেই ওই ভাষার খটোমটো বাবারে বুঝতে পারছি না, এই জিনিসটা আটকে না থেকে পড়তে থাকুন। শেষ পর্যন্ত এই ভাষার আপনারা প্রেমে পড়ে যাবেন এবং এই গল্পটাকে একটা অন্য মাত্রা, একটা অন্য লেভেলে গিয়ে অনুভব করতে পারবেন। নাম্বার 3, গল্পের প্লট, গল্পের চরিত্র চিত্রণ একদম অসাধারণ, ইমপেকেবল। এক্ষেত্রে আমরা দেখি ছোট বড় প্রত্যেকটা চরিত্র, তাদের প্রত্যেকের নিজস্ব গল্প আছে, তাদের প্রত্যেকটা চরিত্রের নিজস্ব ক্যারেক্টার আর্ক আছে, ক্যারেক্টার ট্রান্সফরমেশন আছে, ক্যারেক্টার এজেন্সি আছে, যেগুলো একটা লেখার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মানে খুব টেকনিক্যাল দিক থেকে বলছি, এগুলো প্রত্যেকটাই এই বইতে এই চরিত্রগুলোর ক্ষেত্রে আমরা দেখি। এবং গল্পের প্লট এমনভাবে সাজানো হয়েছে যাতে, আগেই বলেছি যে ছোট বড় প্রত্যেকটা চরিত্রের নিজস্ব গল্প একদম ঠাসপুনভাবে একসাথে বুনে তোলা হয়েছে মেন প্লট। পাওয়ারফুল ফিমেল ক্যারেক্টার, এটা আপনারা যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখছেন জানেন আমার এটা একটা খুব ভালো লাগার দিক। এবং বিশেষ করে এখানে যেহেতু একজন
নারী এই বইটা লিখছেন নিজে, সেই লেখিকার কাছে অন্যরকম একটা প্রত্যাশা ছিলই, এবং বলাই বাহুল্য লেখিকা নিরাশ করেননি। তারপরে ভালো লাগার দিক হলো ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রে বিশেষ করে এরকম একটা সামাজিক, রাজনৈতিক বা দর্শন এরকম অনেক তত্ত্ব যেক্ষেত্রে আলোচনা করা হয়েছে, অনেক প্রশ্ন আমাদের মনে জাগিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেক পদক্ষেপে কিন্তু একটা চান্স ছিল যে এই ব্যাপারগুলো মূল গল্পকে ছাপিয়ে যাবে, বা পড়তে পড়তে কোথাও মনে হবে যে এটা একটা কোনো রাজনৈতিক বা ঐতিহাসিক একটা মানে লেখিকার নিজস্ব মতামত আমরা পড়ছি, মানে যেখানে ভয়েস অফ দ্য অথর সেটা ভয়েস অফ দ্য স্টোরি টেলার সেটাকে ছাড়িয়ে যাবে। সেটা কিন্তু এই বইতে কোনো ক্ষেত্রে হয়নি। এই সমস্ত কথাই এই বইতে খুব সুন্দরভাবে উঠে এসেছে, কিন্তু প্রত্যেকটাই গল্পের প্লটের মধ্যে দিয়ে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে কখনোই সেটা মূল গল্পকে ছাপিয়ে যায় না। এরকম অনেকগুলো ভালো লাগার দিকের মধ্যেও একটা ছোট্ট একটু ভালো না লাগার দিক রয়েছে, সেটা হলো এই বইটার এন্ডিং। না, বইয়ের এন্ডিং ট্র্যাজেডিতে হয়েছে বলে ভালো লাগেনি তা নয়, বরং ঐতিহাসিক চরিত্রগুলোর ক্ষেত্রে তো আমরা জানি যে তাদের ট্র্যাজিক পরিণতিই হবে, কিন্তু যতটা যত্ন নিয়ে যেরকম পেসিংয়ে ধীরে ধীরে এই গল্পটা উঠেছে শুরু থেকে মাঝামাঝি বা শেষের দিক পর্যন্ত, একদম শেষে এসে এন্ডিংটা মনে হয়েছে রাশড। পেসিংটা সেক্ষেত্রে মনে হয়েছে খুব বেড়ে গেছে, খুব তাড়াহুড়ো করে যেন শেষটা করে দেওয়া হয়েছে, এবং কিছু কিছু চরিত্রের ক্ষেত্রে হয়তো মনে হচ্ছে যে ট্র্যাজেডি ঘটাতে হবে বলেই হুড়োতাড়া করে ট্র্যাজেডি করে দিয়ে তার গল্পটা সেক্ষেত্রে শেষ করে দেওয়া হয়েছে। বিশেষ করে এই এত বড় এই যে জার্নি প্রথম থেকে আমরা পড়তে পড়তে চলেছি, যে ধরনের লেখা সেটা পড়তে পড়তে প্রত্যাশাটা আরও একটু বেড়ে গিয়েছিল, তাই শেষটা একটু যেন হতাশ করে। তাই অনেকগুলো ভালো লাগা, ছোট্ট একটু ভালো না লাগা মিলিয়ে মিশিয়ে আমার পড়া একটা অন্যতম সেরা ঐতিহাসিক উপন্যাস। এই বইটা কারা পড়বেন? এই বইটা কিন্তু বিগিনারদের জন্য বা কিশোর কিশোরীদের জন্য নয়। বইটার ভাষা বা বইটার থিম সেগুলো বেশ পরিণত। যারা ঐতিহাসিক উপন্যাস পড়তে ভালোবাসেন, সেই রকমই কঠিন ভাবের লেখা পড়তে ভালোবাসেন, তাদের সবার জন্য এই বই। ভালো থাকবেন, পড়তে থাকুন, দেখা হবে খুব শিগগির কোনো নতুন বইয়ের কথা নিয়ে। নমস্কার।